বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রণজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার ম্যাথসের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর 11 নম্বর চ্যাপ্টার অঙ্কের সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। তো তোমরা যদি 1 থেকে 10 পর্যন্ত আগের যে চ্যাপ্টার আছে তার সমাধানগুলো না দেখে থাকো, প্রতিটি অঙ্কের সমাধান আমি ধরে ধরে করে দিয়েছি। তো নিচে ডেসক্রিপশনে বা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার আছে, প্লেলিস্টে ক্লিক করে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি 11 নম্বর চ্যাপ্টারে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা চ্যাপ্টার নিয়ে। তো প্রথম যেখানে অঙ্ক আছে আমরা একদম সরাসরি সেখানে চলে যাব। অঙ্কে যাওয়ার আগে বন্ধুদের একটা কথা বলে রাখি, কিছু বেসিক জিনিস আমরা জেনে নেবো যেগুলো আমাদের অঙ্কের কাজে লাগবে। এই যে আয়তঘন কাকে বলে বা আয়তঘন সম্পর্কে একটু করে জেনে নেবো। শীর্ষবিন্দু কতগুলো হয়, পার্শ্বতল কতগুলো হয়, ঘনক যেটা বলা আছে ঘনকের পার্শ্বতল কতগুলো হয়, কতগুলো তল হয় মোট, সেগুলো একটু জেনে নেবো। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি বলবো তোমাদেরকে যে তোমরা ভিডিওটি দেখার থেকে খাতা পেনে আমি যে নোটগুলো লিখে দিচ্ছি তোমাদেরকে সেগুলো তোমরা লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথম চলে যাবো আমরা আয়তঘন সম্পর্কে জেনে নেবো। চলো, তাহলে দেখো আমরা চলেছি সুষম ঘনবস্তু বিষয়ক জ্যামিতিক ধারণা গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা চ্যাপ্টারে প্রথম আমরা কনসেপ্ট জানবো আয়তঘন সম্পর্কে। আয়তঘনের উদাহরণ প্রথমে আমরা জানবো। দেখো, প্রথম হচ্ছে আমাদের উদাহরণ। কি কি বলতে পারি? আমরা বলতে পারি ইট হচ্ছে একটা আয়তঘনের উদাহরণ। বই বলতে পারি আমরা একটা আয়তঘনের উদাহরণ। খাতা বলতে পারি আমরা একটা আয়তঘনের উদাহরণ। তারপর আলমারি আমরা বলতে পারি একটা আয়তঘনের উদাহরণ। ঠিক আছে, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ইত্যাদি আমরা আয়তঘনের উদাহরণ পেলাম। বেশ, এবার আয়তঘনের মোট তল সংখ্যা। মোট কটা তল হবে? মোট তল হবে, আমি ছবিটা এঁকে দিই তোমাদের, তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখো, আয়তঘন মানে ইট ধরে নাও, এই ধরো এটা হচ্ছে একটা আয়তঘন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা আয়তঘন। তাহলে মোট তল সংখ্যা কটা হবে? 6টা তল। লুডোর ছক্কা, যেমন লুডোর ছক্কাটা তো ঘনক, আয়তঘন হচ্ছে ইট, বই, খাতা, আলমারি ইত্যাদি আয়তঘনের উদাহরণ। তাহলে মোট তল সংখ্যা হচ্ছে 6টি। ঠিক আছে, বেশ। আর কি জানতে হবে? যে প্রান্ত রেখা মানে ধার কতগুলো। যদি ধার দেখতে চাই তাহলে আমরা লিখছি প্রান্ত রেখা কতগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, শর্ট কোশ্চেনে আসে। প্রান্ত রেখা ধার কতগুলো দেখো, যদি গুনতে চাই তাহলে 1 2 3 4, এদিকে 4টে, এদিকে 4টে, 8টা, ওপরে 4টে। আচ্ছা, ভালো করে দেখো ওপরে কতগুলো হচ্ছে। দেখো, ওপর থেকে গুনছি আমরা। দেখো 1 2 3 4, ওপরে 4টে হলো, নিচে 2টো, উপরে 4টে হলো, তো নিচে 5 6 7 8 9 10 11 12। তাহলে প্রান্ত রেখা বা ধার হবে মোট 12টা ধার হবে। ঠিক আছে, 12টা ধার হলো আমাদের। বেশ, আর কি জানতে হবে? কৌণিক বিন্দু কতগুলো? কৌণিক বিন্দু মানে হচ্ছে কোণা, কতগুলো? দেখো 1টা 2টো 3টে 4টে, নিচের দিকে 5 6 7 8। তাহলে কৌণিক বিন্দু হবে 8টা আমাদের। ঠিক আছে, নেক্সট দেখো আর কি আছে। আর আমাদের এইটুকু বেসিক কনসেপ্ট তোমাদেরকে কিন্তু আয়তঘন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, বেশ। আর একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে তল সংখ্যা। তলটা কেমন? তলটা হচ্ছে প্রত্যেকটা সমতল। ঠিক আছে, এইটুকু তাহলে বেসিক কিন্তু আমাদের আয়তঘন সম্পর্কে জানলাম। নেক্সট আমরা দেখো ঘনক সম্পর্কে এই তথ্যগুলো জানবো। নেক্সট কনসেপ্ট আমাদের হচ্ছে ঘনক সম্পর্কে। ঠিক আছে, তাহলে ঘনকের যদি আমরা উদাহরণ বলতে পারি, প্রথম আমরা উদাহরণ জানবো। উদাহরণ দেখো, লুডোর ছক্কা। প্রথম লুডোর ছক্কা, তারপর কি? পোলিও বাক্স। পোলিও যে দেয় ওই বাক্সটাও কিন্তু ঘনকের উদাহরণ হবে। ঠিক আছে, লুডোর ছক্কা, পোলিও বাক্স, এই দুটো আপাতত মনে রাখবে, ইত্যাদি। বেশ, আমি ছবিটা তোমাদের একটু দেখাই ঘনকের। একই হবে আয়তঘনের মতোরে, কিন্তু তলগুলো সব সমান হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ সব সমান হবে। ঠিক আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, প্রত্যেকটা সমান হবে, এরকম টাইপের হবে। ঠিক আছে, আয়তঘনের মতোই ঘনকও একটা আয়তঘন, কিন্তু ছবিটা আমাদের এরকম হবে। বেশ, তাহলে মোট তল সংখ্যা এটাও জানতে হবে আমাদের। এখানে মোট তল সংখ্যা কতগুলো হবে? আগেরটার মতো একদম একই হবে। মোট তল সংখ্যা কতগুলো হবে? 6টা তল। লুডোর ছক্কাতে কত পর্যন্ত লেখা থাকে? 1 2 3 4 5 6 পর্যন্ত লেখা থাকে, তাহলে 6টি তল। প্রান্ত রেখা বা ধার বলতে পারো,
তাহলে প্রান্তরেখা কতগুলো হবে বন্ধুরা? প্রান্তরেখা এখানেও 12টা হবে, ঠিক আছে। তাহলে প্রান্তরেখা বা ধার কিন্তু একই জিনিস, ঠিক আছে। আর কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কিন্তু একই জিনিস। তাহলে প্রান্তরেখা হচ্ছে 12টি, তাহলে শীর্ষবিন্দু আমরা লিখছি, শীর্ষবিন্দু কতগুলো? শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু, ঠিক আছে, দুটো কিন্তু একই জিনিস, শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। আমি দুটো লিখছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় একটু। এটা কি হবে? 8টা হবে এক্ষেত্রেও, ঠিক আছে। আর কি পাবো আমরা? তল। তলটা কেমন হবে? এক্ষেত্রেও কিন্তু তল প্রত্যেকটাই সমতল, তাহলে এক সমতল হবে, তলগুলো হচ্ছে সমতল, ঠিক আছে। বেশ, নেক্সট আমরা দেখবো আর কি আছে আমাদের। নেক্সট কনসেপ্ট দেখবো আমরা চোঙ সম্পর্কে, ঠিক আছে। তাহলে চোঙের ফার্স্টে আমরা ছবিটা দেখিনি, তাহলে কনসেপ্টটা আরো ভালো, উদাহরণ সবই বোঝা যাবে। এই হচ্ছে আমাদের চোঙ, ঠিক আছে। মোটামুটি এই, এটা যদি ধরো দুই মুখ খোলা হয় তাহলে আমরা উদাহরণ কি বলতে পারি? কি কি দেখো, উদাহরণ আমাদের কি কি হতে পারে? উদাহরণ দেখো, পাইপ হবে একটা, ঠিক আছে। আর কি হবে? পাইপ হবে, ড্রাম হবে, আর হবে পাইপ, ড্রাম, তারপর জলের বোতল, ঠিক আছে। এগুলো হবে কিসের উদাহরণ? ইত্যাদি। এগুলো আমাদের প্রত্যেকটা চোঙের কিন্তু উদাহরণ, ঠিক আছে। চোঙের তাহলে আমরা দেখো তল, আচ্ছা চোঙের এবার মোট তল সংখ্যা, মোট তল সংখ্যা কতগুলো তল হবে দেখো বন্ধুরা। চোঙের কিন্তু আমাদের দুটো তল। কিরম করে দুটো আমরা দেখে নেবো। দেখো এই যে চোঙ, ঠিক আছে, ওপরে আর নিচে, যে ওপরে আর এই নিচে এই তল দুটো হচ্ছে সমতল, তাহলে এটা হচ্ছে আমাদের সমতল। আর পাশে যেটা আছে, যে এই পাশে, এটা আমাদের হবে কি? এটা হবে আমাদের বক্রতল, ঠিক আছে। পাশেরটা হচ্ছে আমাদের বক্রতল, আর এই ওপরে আর নিচে যেটা থাকবে সেই তলটা হচ্ছে আমাদের সমতল। তাহলে দুটো তল বোঝা গেল। আচ্ছা আর কি জানবো আমরা চোঙের ক্ষেত্রে? দেখো, আচ্ছা সরি, মোট তল সংখ্যা কত হবে? এখানে 3টে হবে। কেন 3টে হবে আমাদের? আচ্ছা সরি, বাংলায় লিখে দিয়েছি 3টে। 3টে হবে কেন? কারণ দেখো উপরে একটা তল, নিচে একটা তল, দুটো তল, দুটো সমতল, আর একটা হচ্ছে পাশে বক্রতল, ঠিক আছে। তাহলে মোট তল সংখ্যা হবে আমাদের কিন্তু 3টে। আর এখানে তো তল সংখ্যা জানলা, কৌণিক বিন্দু তো এখানে হয় না, কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু এখানে হয় না। তো নেক্সট আমরা দেখো, নেক্সট আছে আমাদের শঙ্কু। শঙ্কু সম্পর্কে আমরা একটু জেনে নেবো, চলো। প্রথম আমরা শঙ্কুর ছবিটা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের শঙ্কু, ঠিক আছে। এই ধরো মোটামুটি এরকম আমি ছবিটা মোটামুটি আঁকলাম। তাহলে এটা কিসের মতো দেখো? উদাহরণ ফার্স্টে আমরা জানবো উদাহরণ। তাহলে টোপর, বিয়ের যে টোপর হয় সেটা টোপর। তারপর কি হবে? মোচার অগ্রভাগ, মোচা যে খাওয়া মোচা, ঠিক আছে, তার অগ্রভাগ হবে। আর কি হবে? এই দুটো আপাতত মনে রাখবে উদাহরণ, ঠিক আছে। বেশ, এখানে তল কতগুলো পাবো দেখো। নিচে যে তলটা পাবো সেটা হবে আমাদের সমতল, আর পাশে যে তলটা পাবো সেটা হবে আমাদের বক্রতল, এখানেও কিন্তু, ঠিক আছে। তাহলে দুটো তল আমরা, এখানে কিন্তু দুটো তল হবে শঙ্কুর, ঠিক আছে। তাহলে মোট তল সংখ্যা কতগুলো হবে? এখানে মোট তল সংখ্যা হবে 2টি, একটা সমতল নিচেরটা, আর পাশেরটা হচ্ছে বক্রতল, ঠিক আছে। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু একটাই দেখো, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এখানে শীর্ষবিন্দু পাবো আমরা, শীর্ষবিন্দু হচ্ছে একটি আমাদের, ঠিক আছে। আর তাহলে আমরা পেয়ে গেলাম একটি সমতল, এটা সমতল নিচেরটা, আর পাশেরটা হচ্ছে আমাদের বক্রতল। বেশ, এইটুকু কনসেপ্ট জানলেই হবে আমাদের শঙ্কুর। নেক্সট কনসেপ্ট দেখবো আমরা প্রিজম সম্পর্কে। প্রিজম সম্পর্কে আমরা ছবিটা একটু আঁকার চেষ্টা করছি, এঁকে নিচ্ছি দেখো। আচ্ছা সরি, এটা উপর দিকে হবে, ঠিক আছে, আর এই দুটো আমাদের যোগ হবে, এটা নিচের দিকে হবে না, ঠিক আছে। তাহলে এরকম হবে। এর উদাহরণ বলতে প্রিজম তো এরকম হয়, আলাদা তো হয় না, এটা কাঁচের তৈরি হয়,
এরকম হয়, এর মধ্যে আলো পড়লে বিভিন্ন রঙের আলো যদি পড়ে আমরা আলো ফেলি, এর মধ্যে বিভিন্ন 7টি বর্ণালী দেখা যায়। তো এর আমরা মোট তল সংখ্যা দেখব। মোট তল সংখ্যা, তাহলে মোট তল সংখ্যা কতগুলো হবে দেখো, ভালো করে বোঝো ছবিটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই এই আর এই দিকটা এই, ঠিক আছে, আর এটা ধরো এরকম থাকবে। তাহলে মোট তল সংখ্যা কতগুলো হবে দেখো, এই পাশেরটা একটা, এই পাশেরটা একটা, দুটো, এই যে একটা দেখছো তিনটে, এই একটা দেখছো চারটে, আর ওই দিকে একটা থাকবে, নিচের দিকে একটা, পাঁচটা। তাহলে মোট তল সংখ্যা হবে আমাদের 5টি। 3 দিকে 3টে দিক, এই এক দিক, এই এক দিক, আর নিচের দিকটা একটা, 3টে, এইদিকে একটা 4টে, এইদিকে একটা 5টা। তাহলে মোট তল সংখ্যা হচ্ছে 5টি। মোট প্রান্ত রেখা, এটা দেখতে হবে আমাদেরকে, প্রান্ত রেখা বা ধার যেগুলো বলি আমরা। তাহলে মোট প্রান্ত রেখা কতগুলো হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট প্রান্ত রেখা হবে আমাদের 9টি, ঠিক আছে। আর শীর্ষবিন্দু দেখবো আমরা, শীর্ষবিন্দু কতগুলো হবে দেখো, 1 2 3 4 5 6। তাহলে শীর্ষবিন্দু হবে 6টি, ঠিক আছে। তল, তল যদি দেখি তাহলে তলকে হবে প্রত্যেকটা সমতল, তাহলে আমরা লিখবো তল হচ্ছে সমতল শুধুমাত্র। বক্রতলের এখানে ব্যাপার আসছে না, কোনো বক্রতল নেই এখানে, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট আমাদের আছে পিরামিড। পিরামিড সম্পর্কে আমরা একটু জেনে নেবো, চলো। তো দেখো পিরামিডের বন্ধুরা, পিরামিডের আবার অনেকগুলো কিন্তু ভাগ আছে আমাদের। যেমন যদি ধরো পিরামিডটা এরকম হয় যে ত্রিভুজ আকার হয়, ত্রিভুজ আকার হলো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একরকম হবে। যদি চতুর্ভুজ আকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তল, মানে পিরামিডটা চতুর্ভুজ আকার মানে নিচের তলটা যদি চতুর্ভুজ আকার হয় তাহলে সেক্ষেত্রে আলাদা হবে। তাহলে আমি ত্রিভুজ আকার ক্ষেত্রে ধরে করছি, এটা ত্রিভুজ আকার। তাহলে ত্রিভুজ আকার ক্ষেত্র যদি হয় তাহলে মোট তল সংখ্যা আমরা দেখবো কতগুলো হবে। মোট তল সংখ্যা কতগুলো হবে দেখো, নিচে একটা তল থাকবে, এই পাশে একটা, দুটো, আচ্ছা নিচেরটা বাদ দাও, নিচেরটা না বাদ দিয়ে আমরা প্রথমে উপরে দেখছি, দেখো এই একটা, এই হচ্ছে দুটো, এই হচ্ছে 3টে, আর নিচে একটা 4টে। তাহলে মোট তল সংখ্যা হবে আমাদের 4টি, ঠিক আছে, বেশ। আর কি হবে, মোট প্রান্ত রেখা আমরা দেখবো। মোট প্রান্ত রেখা, প্রান্ত রেখা কতগুলো হবে, প্রান্ত রেখা বা ধার, প্রান্ত রেখা বা ধার আমি লিখছি কারণ তোমাদের যাতে বুঝতে একটু অসুবিধা না হয়। ধার কতগুলো পাবো দেখো, একটা, দুটো, আচ্ছা ওটা একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, ঠিক আছে। তাহলে মোট ধার হবে আমাদের 6টি, বোঝা গেছে। শীর্ষবিন্দু দেখো, শীর্ষবিন্দু কতগুলো হবে এখানে তোমরা কোনো দেখি, শীর্ষবিন্দু দেখো 1 2 3, আর ওপর দিকে একটা 4টে, তাহলে শীর্ষবিন্দু হবে আমাদের 4টি, ঠিক আছে। এটা গেল আমাদের ত্রিভুজ আকার যদি ক্ষেত্র হয় বা ত্রিভুজ আকার ভূমি হয়, ত্রিভুজ আকার ক্ষেত্রে এরকম হবে, ঠিক আছে। যদি এবার চতুর্ভুজ আকার হয়, চতুর্ভুজ আকারটা আমি একটু আঁকছি দেখো। ভূমিটা এবার বর্গাকার যদি হয় তাহলে আমরা কিভাবে আঁকবো দেখো, বর্গাকার এরকম হলো। এবার কি হবে, এবার এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে, এইখান থেকে নামবে, আর এখান থেকে এই নামবে। তাহলে মোট এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ আকার। এটা হচ্ছে চতুর্ভুজাকার ক্ষেত্র, চতুর্ভুজাকার ক্ষেত্র এটা আমাদের, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মোট তল সংখ্যা দেখো কি হবে, সব কিন্তু পাল্টে যাবে। মোট তল সংখ্যা তাহলে দেখো, একটা, দুটো, 3টে, ওইদিকে একটা 4টে, আর নিচেরটা একটা 5টা। তাহলে মোট তল সংখ্যা হয়ে যাবে তখন 5টা, 5 হলো। মোট প্রান্ত রেখা, মোট প্রান্ত রেখা বা ধার, প্রান্ত রেখা বা ধার কতগুলো হবে বন্ধুরা দেখো, ধার আমাদের কতগুলো হয়ে যাবে দেখো, একটা, দুটো, 3টে, 4টে হলো।
5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, তাহলে ধার হবে আমাদের 8টি তখন কিন্তু। আর কি হবে, আর শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দুটাও দেখে নিই আমরা কতগুলো হচ্ছে। তাহলে ধার আমাদের 8টা বুঝতে পেরেছো আশা করছি। আমরা আরেকবার দেখে নিই, দেখো 1, 2, 3, 4, আর এই 5, 6, 7, 8, 8টা ধার হলো। শীর্ষবিন্দু কতগুলো হবে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। শীর্ষবিন্দু হয়ে যাবে আমাদের 5টি। ঠিক আছে, বেশ। নেক্সট আমাদের অর্ধগোলক সম্পর্কে আমরা একটু জেনে নেবো, দিয়ে আমাদের ক্লাস শুরু করব। তাহলে গোলক হলে কেমন হতো, গোলক হলে পুরো গোল বা বলের মতো হতো অনেকটা। অর্ধগোলক মানে কেমন হবে, দেখো অর্ধগোলক মানে ধরো এই থাকবে নিচের দিকটা, এই হবে এই। ঠিক আছে, অনেকটা ধরো বাটিকে উল্টিয়ে দিলে যেমন হয়, বা এটাকে নিচের দিকে যদি আঁকি তাহলে এরকম হবে কিন্তু অর্ধগোলক। ঠিক আছে, বেশ। তাহলে এখানে তল কতগুলো পাবো, যে উদাহরণটা আমরা দেখে নিই। দেখো উদাহরণ কি কি হতে পারে, উদাহরণ আমি নিচে লিখছি। উদাহরণ হচ্ছে, দেখো আমাদের কাটা তরমুজ, কাটা তরমুজ হতে পারে, লেবু হতে পারে, কাটা লেবু। ঠিক আছে, আচ্ছা কাটা লিখে দিই, নাহলে তোমরা আবার বুঝতে পারবে না। কাটা তরমুজ, কাটা লেবু, তারপরে বাটি। ঠিক আছে, ইত্যাদি লিখছি আমরা। আরও কিন্তু উদাহরণ হবে, তোমরা ভাবলে আরও পেয়ে যাবে। কাটা সবই হবে, গোল যে কোনো জিনিস গোলকে আমরা যদি অর্ধেক করে কেটে দিই, সমানভাবে অর্ধেক করে কাটি, তাহলে সেগুলো হবে কিন্তু অর্ধগোলকের উদাহরণ। তাহলে এখানে তল কতগুলো পাবো, দেখো এই পাশে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি, বক্রতল। আর এই নিচে যেটা পাবো সেটা হবে আমাদের সমতল। তাহলে মোট তল সংখ্যা দেখো এখান থেকে কতগুলো পাবো, মোট তল সংখ্যা, গোলকের কিন্তু একটাই তল থাকে, অর্ধগোলকের দুটো তল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মোট তল সংখ্যা হচ্ছে 2টি। বেশ, আর কি থাকবে, আর শীর্ষবিন্দু তো এখানে কোনো শীর্ষবিন্দুর কোনো নেই, অপশন নেই এখানে। আর আচ্ছা, আর ধার বা প্রান্তিকেরও কোনো ব্যাপার নেই। তাহলে এইটুকুই হলো আমাদের গোলক সম্পর্কে। আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট আমরা এবার অঙ্কে চলে আসছি। কনসেপ্ট আমরা ভালো করে শিখে নিয়েছি, আশা করছি আমাদের নিজে করেই 11.1 করতে একটু অসুবিধা হবে না। দেখো আমার বিস্কুটের কৌটো, তল, উপরের তলটা কি হবে, সমতল, নিচের তলটা বক্রতল বলে দেওয়া আছে, আমরা লিখে নেবো এগুলো একটা একটা করে। চল, তাহলে আমাদের বিস্কুটের কৌটো, উপরের যে তলটা এটা কি হবে, এটা হবে আমাদের সমতল, আর নিচের যে পাশের তলটা সেটা হবে আমাদের বক্রতল। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝা গেছে। নেক্সট দেখো পরেরটা। বেশ, এটা ধরে নাও বই, তাহলে আমার বইয়ের উপরের তল কি হবে, উপরে একটাই তল, তলটা হবে সমতল, তাহলে এটা হয়ে যাবে আমাদের সমতল। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো, তাহলে আমার বাড়ির মেঝের তল, মেঝে ধরো এটা মেঝে, মেঝের তলটা কি হবে, সমতল, একটাই তল হবে শুধুমাত্র, সেটা হবে আমাদের সমতল। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝা গেছে। নেক্সট দেখো, তাহলে আমার খেলার বলের উপরের তল, বলের উপরের তলটা কি হবে, উপরের তলটা হবে আমাদের বক্রতল। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে আমার খাবার জলের বোতলের পাশের তল, দেখো এটা আমাদের ছবিটা যেভাবে দেওয়া আছে এইটা কিন্তু ধরলে হবে না, এটা হচ্ছে সমতল। পাশের তলটা কি, পাশের তলটা আমাদের বক্রতল, নিচের তলটা সমতল, একদম ভুল করবে না। ঠিক আছে, নিচের তলটা যদি বলে নিচের তলটা হবে সমতল, আমাদের পাশের তলটা বলেছে। ঠিক আছে, ছবিতে কিন্তু এখানে দাগ দেওয়া আছে, মানে এই তলটা নয়, এই তলটা হবে নিচের তলটা, এটা সমতল, এই পাশে যে তলটা আমি দেখো তার জন্য তীরটা এখান থেকে দিয়েছি, এটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো কি আছে, নেক্সট দেখো আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপরের তল, এই তলটা জানতে চাইছি, এটা কি হবে, এটা সমতল, তাহলে এটা আমরা লিখে নেব সমতল। তো আমাদের দেখো নিজে করে 1.1 শেষ। আশা করছি তোমাদের বোঝা গেছে প্রত্যেকটা অঙ্ক। নেক্সট আমরা 1.2 চলে যাব। তো দেখো বন্ধুরা, নিজে করে 11.2 চলে এসেছি, 1.2 না সরি। তো কি আছে, একদম সোজা সোজা অঙ্ক আছে 4টে, আমরা দেখে নেবো। আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে, কি হবে দেখে নেবো আমরা উদাহরণ কি হবে। তারপর এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু 2টি সমতল, এটাও দেখবো আমরা। প্রত্যেকটা আমরা দেখে নেবো, চলো একটা একটা করে। তাহলে আমরা লিখছি যে একটি
ঘনবস্তু যার একটি তল। তাহলে উদাহরণ কি লিখবো আমরা? গোলক। ঠিক আছে, গোলক হচ্ছে এমন একটা ঘনবস্তু যার শুধুমাত্র একটাই তল। নেক্সট দেখো 2-এরটা কি আছে, যে এমন একটি তাহলে এমন একটি ঘনবস্তুর নাম যার কি, যার একটি বক্রতল কিন্তু দুটি হচ্ছে আবার সমতল। কি হবে? খুব সোজা, আমরা উদাহরণে পড়েছিলাম। দেখো এটা কি হবে উদাহরণ? দুই মুখ ঢাকনাযুক্ত আচ্ছা, দুই মুখ না করে এক মুখ করো। আমরা লিখবো উদাহরণটা কি? কৌটো। এক মুখ ঢাকনাযুক্ত কৌটো। ঠিক আছে, এক মুখ ঢাকনাযুক্ত কৌটো। কৌটো তো একটাই ঢাকনা থাকে। ঠিক আছে, তাহলে কৌটোটা হবে কি আমাদের একটা ঘনবস্তু উদাহরণ যার একটা তল বক্রতল কিন্তু দুটি সমতল। ঠিক আছে, ওপরের নিচে হচ্ছে সমতল, আর নিচে হচ্ছে ওপরের নিচে হচ্ছে সমতল, আর পাশে হচ্ছে আমাদের বক্রতল। তাহলে কৌটো। আশা করছি তোমাদের বোঝা গেছে। নেক্সট দেখো 3-এরটা যে এমন একটি ঘনবস্তু যার একটি সমতল একটি বক্রতল। কি হবে বলো দেখি? একটি সমতল একটি বক্রতল। খুব সোজা, শঙ্কু। বিয়ের টোপর লিখতে পারো শঙ্কু। ঠিক আছে, নেক্সট দেখো 4-এরটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। 6টি সমতল দিয়ে গঠিত একটি ঘনবস্তু তৈরি করি এবং কি পেলাম দেখি, এবং জোড়া লাগিয়ে আমি কি পাবো সেটাও লিখি। কি পাবো? 6টি ঘনবস্তু জোড়া লাগিয়ে 6টি সমতল দিয়ে তৈরি ঘনবস্তু। কি হবে? খুব সোজা, দেখি বলো দেখি তোমরা। 6টি সমতল দিয়ে তৈরি ঘনবস্তু হচ্ছে আমাদের ইট। আমরা উদাহরণ আগে পড়েছিলাম। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ক্লাসটি এ পর্যন্ত রাখছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো, ক্লাসের ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর বন্ধুরা আমরা নেক্সট ক্লাসে আমরা কোষে দেখি 11 যে অঙ্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আগের যে চ্যাপ্টার তার সমাধানগুলোও যদি দেখতে চাও তো নিচে ডিসক্রিপশানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে দেখতে পারো। অথবা তোমরা চ্যানেলে প্লেলিস্টে চলে যেতে পারো। চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট খুঁজে দেখবে, সেখানে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো ক্লাসের চ্যাপ্টারের ভিডিও তোমরা দেখতে পারো। প্রত্যেকটা অঙ্ক আমি ভালো করে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকে এ পর্যন্তই। ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।